আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ চাইনিজ ড্রামা, যার নাম হলো মাই বস। ড্রামাটি অত্যন্ত মজাদার, তাই সম্পূর্ণ ড্রামাটি অবশ্যই শেষ অবধি দেখবেন। তো ড্রামার প্রথমেই আমরা আমাদের মেইন লিডকে দেখতে পাই, যে বেশ ধনী ও হ্যান্ডসাম ছিল, আর তার নাম কি সেটা আমরা পরে জানতে পারবো। এরপর দেখানো হয় ড্রামার ফিমেল লিডকে, যে একজন স্ট্রাগলিং লয়ার, যার নাম হলো ইয়াও। ইয়াও সেই সময় একটি মিটিংয়ে ব্যস্ত ছিল। নিজের বেস্ট ফ্রেন্ড টিংয়ের সাথে আমাদের ফিমেল লিড ইয়াও এক ক্লায়েন্টের সঙ্গে সে দেখা করতে গিয়েছিল, কিন্তু তাদের ক্লায়েন্ট আর তার বস খানিকটা নিচু প্রকৃতির ছিল। তারা কাজের চেয়ে মেয়েদের প্রতি বেশি ইন্টারেস্টেড ছিল। ক্লায়েন্ট বলে, যারা আমাদের সাথে ড্রিঙ্ক করে না তাদের সাথে আমরা প্রফেশনাল ইস্যু আলোচনা করি না। এইসব শুনে ইয়াওয়ের বেশ খারাপ লাগে, কিন্তু তাও সে সবকিছু সহ্য করে। সেই সময় ইয়াওয়ের পাশের টেবিলে একটি ছেলে এসে বসে, আর সেই আমাদের মেইন লিড ক্যারেক্টার। তাকে বেশ হ্যান্ডসাম লাগছিল, আর একটি মধ্যবয়সী মহিলা এসে টাকার বিনিময়ে তাকে অনুরোধ করছিল তার সাথে সময় কাটানোর জন্য। ওই মহিলা তাকে 1 ঘন্টার জন্য 10,000 টাকা দিতে তৈরি ছিল। এইসব দেখে ইয়াও আর টিং এর মনে হলো ছেলেটি একটি কল বয়, আর ছেলেটি একাকী মহিলাদেরকে স্পেশাল সার্ভিস দেয়। ওই মহিলা ছেলেটির সঙ্গে বেশ ক্লোজ হওয়ার চেষ্টা করে, আর ছেলেটিকে বলে তার সাথে খাবার খাওয়ার জন্য, যার বিনিময়ে মহিলাটি ছেলেটিকে ঘন্টায় 20,000 টাকা দিতেও রাজি হয়। কিন্তু উত্তরে ছেলেটি বলে, আমি প্রফেশনাল সার্ভিস ছাড়া এইসব কাজ করি না, আমার কাছে এত সময় নেই। এটা বলেই ছেলেটি অ্যাটিটিউডের সাথে সেখান থেকে বেরিয়ে যায়, যেটা দেখে ইয়াও আর টিং ভাবে, এই ছেলেটি এইসব কাজ করে এত টাকা কামিয়ে নেয়, তাহলে তো ও আমাদের থেকে অনেক টাকা বেশি ইনকাম করে। ইয়াও আর টিং যখন এগুলো ভাবতে থাকে, তখনই ইয়াও এর ক্লায়েন্ট ইয়াওকে ছোঁয়ার চেষ্টা করে, যেটার ফলে ইয়াও এর ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এবং সে তার ফ্রেন্ডকে বলে সে কেন এইরকম কাজে তাকে নিয়ে এসেছে। টিংকে এটা বলেই ইয়াও নিজের মুখে ড্রিঙ্ক নিয়ে ওই লোকগুলির মুখের উপর ফেলে টিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরেই দৃশ্য পরিবর্তন হয়, এবং আমরা দেখতে পাই তারা বাইরে বেরোনোর পর তাদের কাছে কোনো জব না থাকার কারণে তারা চিন্তায় পড়ে যায়। কিন্তু তাদের বিশ্বাস ছিল অন্য কোনো ফার্মে অ্যাপ্লাই করলে তারা ঠিকই জব পেয়ে যাবে। ওরা যখন এসব ভেবে চিন্তা করছিল, তখন ওরা দেখতে পায় সেই কলবয় ছেলেটিকে, যে একটি দামি গাড়িতে চড়ে সেখান দিয়ে যাচ্ছিল। ওরা কখনোই ভাবতে পারেনি কলবয়ের কাজ করে কেউ এত ইনকাম করতে পারে। যাই হোক, ইয়াও তারপর এটাও ভাবে যে নিজের হ্যান্ডসাম লুক ইউজ করে এত ইনকাম করা ঠিক কাজ না। এরপর সিন শিফট হলে আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখি, যেখানে ইয়াও একটি সুন্দর বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছিল, যেটা জুন হং ল ফার্ম। ফার্মটা অনেক বড় ছিল, এবং সেখানে সে চাকরি পেয়ে গিয়েছিল, আর সেই কারণেই ইয়াও কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভাড়াতেও নিয়েছিল। যাই হোক, তখনই ইয়াও সেই কলবয় ছেলেটিকে তার ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টের সামনে আসতে দেখলে ভাবতে থাকে যে এই ছেলেটি এত ইনকাম করে, এত দামি গাড়িতে চড়ে, আর এই এত ছোট বিল্ডিংয়ে থাকে। এরপরে ইয়াও যখন সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মাঝপথে দাঁড়িয়ে শ্বাস নিতে থাকে। ঠিক তখনই কলবয় ছেলেটি সেখানে পৌঁছয়, আর তাকে সাইডে সরে রাস্তা দিতে বলে, যেটা শুনে সাথে সাথেই ইয়াও তাকে রাস্তা ছেড়ে দেয়, আর দেখে ছেলেটি ওপরে উঠে তার অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়েছে। তখনই ইয়াও তাড়াতাড়ি উপরে গিয়ে ছেলেটিকে আটকায়, আর বলে, এই অ্যাপার্টমেন্ট আমি ভাড়া নিয়েছি। এটা বলেই ইয়াও চাবি দিয়ে সেই রুমের দরজা খুলে বন্ধ করে দেখায়। তখন হ্যান্ডসাম ছেলেটিও নিজের চাবি বের করে একইভাবে দরজা খুলে বন্ধ করে দেখায়। এরপর তারা দুজন একে অপরকে নিজেদের রেন্টিং কন্ট্রাক্ট দেখায়, যেটা একই ডেটের ছিল। তখন ইয়াও ভাবে যে এর মানে যে এই ঘরে প্রথম ঢুকবে সেই আসলে ঘরটি কবজা করে নেবে। তাই সে যেভাবেই হোক আগে ঢোকার চেষ্টা করতে থাকে। হিরো তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাও সে এটা বলে জিতে যায় যে আমার চুল প্রথমে এই ঘরে প্রবেশ করেছে, তাই এই ঘরটি আমার, তুমি এবার এখান থেকে চলে যাও। এরপর ইয়াও যখন ঘরটি চেক করছিল, তখন সে পিছনে ঘুরে দেখে যে কলবয় ছেলেটিও তার ঘরের ভিতর ঢুকে পড়েছে। তারপর তারা আর ঝামেলা না বাড়িয়ে ফোন করে অ্যাপার্টমেন্টের মালিককে সেখানে ডেকে নিয়ে আসলে তারা জানতে পারে সেই ব্যক্তির তার ওয়াইফের সাথে ডিভোর্স হতে চলেছে, আর এই ঘরটি তাদের দুজনের নামে অর্ধেক অর্ধেক ছিল। এরপর তারা অ্যাপার্টমেন্টের মালিকের কাছ থেকে এটাও জানতে পারে যে সে ভুলবশত এই ঘরটি ভাড়া দিয়ে ফেলেছে, তাই তার এখন কিছুই করার নেই। তখন ইয়াও ছেলেটিকে থ্রেট দিয়ে বলে, জানো আমি জন হং ল ফার্মে জব করি, আর আমার বস কিয়াং হং
যে এই শহরের সবথেকে বড় ও ক্ষমতাশালী লয়ার এবং আগামীতে আমি তার অ্যাসিস্ট্যান্ট হতে চলেছি। জানো, সে আমার দিকে এমন দৃষ্টিতে তাকায় যে মনে হয় সে আমাকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। এবার তো বুঝতেই পারছো, আমি একটা ইশারা করলেই সে তোমার উপর এমন কেস চাপাবে যে তুমি পুরো ফেসে যাবে। ইয়াও যখনই এগুলো বলে তখনই আমাদের হিরোর মুখ ইয়াও এর কথা শুনে দেখার মতো হয়ে যায়। এরপর অ্যাপার্টমেন্টের মালিক তাদের দুজনকে বলে, দেখো, ভাগ্যবশত তোমরা একই ঘর রেন্টে নিয়েছো, তাই তোমরা এক কাজ করো, এই ঘরটা শেয়ার করে নাও। এই বলেই সে ইয়াওকে আবার বলে, তুমি আমার উপর একটু দয়া করো, আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স কেস নিয়ে আমাকে খুব তাড়াতাড়ি কোনো উকিলের কাছে যেতে হতো, কিন্তু আমি আর কারো কাছে যাব না, কারণ আমি চাই তুমি আমার কেসটা নাও। এটা শুনেই ইয়াও খুশি হয়ে যায় আর বেশি কথা বাড়ায় না। তখন আমাদের হিরো বুঝতে পারে ইয়াও আসলে একটি গরিব মেয়ে, তাই সে ইয়াওকে একটি অফার দিয়ে বলে, তুমি 3 দিন এই ঘরে আমাকে শান্তিতে থাকতে দাও, তাহলে আমি তোমাকে 2 মাসের ভাড়া দেব, আর 3 দিন পর আমরা পরবর্তী কথাবার্তা বলবো। এটা শুনে ইয়াও আর কথা বাড়ায় না এবং ছেলেটিকে দিয়ে সে টাকাও পে করিয়ে নেয়। কিছুক্ষণ পর ইয়াও ছেলেটির কাছে গিয়ে একসাথে থাকার জন্য ঘরের রুলস বলতে থাকে। ইয়াও বলে, এত বড় লোক হয়েও তুমি এখানে কেন থাকছো? এখানে কি তোমার কোনো স্পেশাল স্মৃতি জুড়ে আছে? তুমি কি নিজের প্রথম ইনকাম এই ঘর থেকে করেছিলে? ইয়াও আরো বলে, এখানে গার্লস আনা অ্যালাউড না, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি পুলিশে ইনফর্ম করব। এরপর ইয়াও ছেলেটিকে জ্ঞান দিতে লাগে, হতে পারে তুমি চার্মিং, হ্যান্ডসাম, গুড লুকিং, কিন্তু এইসব ব্যবহার করে টাকা ইনকাম করে কি হবে? তুমি বৃদ্ধ বয়সে একাই থেকে যাবে, আর এমনিতেও লিগালি এটা ঠিক না। কখনো যদি তোমার ক্রিমিনাল রেকর্ড বেরিয়ে আসে এইসব কাজের জন্য, তাহলে তোমার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে। এইসব শুনে ছেলেটি বিরক্ত হয়ে যায় আর নিজের ফোন বের করে বলে, বলো তুমি আর কি বলতে চাও? আমি তোমার উপর ডিফেমেশনের কেস করে দেব। ছেলেটির মুখে এটা শুনেই ইয়াও ভয় পেয়ে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় ছেলেটির ঘরে উকি মেরে ইয়াওয়ের মনে হয় এই ঘরটি মানুষের থাকার চেয়ে আত্মার থাকার বেশি উপযুক্ত। তার এটাও মনে হয় এই ছেলেটা আবার কালো জাদু করে না তো, কারণ সেই ঘরে সেরকমই উপকরণ রাখা ছিল। সে আরো ভাবে, এ আবার আমাকে বলিদান করবে না তো, যদি আজ রাতে কোনো ভয়ঙ্কর আত্মাকে ডেকে নেয়। এসব ভেবে যখনই ভয় পেয়ে ইয়াও তাড়াতাড়ি ছেলেটির কাছে গিয়ে ছেলেটিকে বলতে যাবে যে নিজের টাকা ফেরত নিয়ে এখান থেকে চলে যাও, ঠিক তখনই সে ছেলেটিকে কোনো একটি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে দেখে। ভিডিও কলে মেয়েটিকে বেশ ফ্ল্যাটি টাইপের লাগছিল, কিন্তু আমাদের হিরো তাকে বেশ কয়েকটি লিগ্যাল জিনিস বোঝাচ্ছিল, আর তার এত লিগ্যাল নলেজ শুনে আমাদের এই লয়ার মানে ইয়াও অবাক হয়ে যায়। সেই সময় ছেলেটি ইয়াওকে দেখতে পায় এবং দরজা খুলে দিয়ে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো? উত্তরে ইয়াও বলে, দেখো, আমার তোমাকে বেশ ভালো ছেলে মনে হয়, তোমার তো এত লিগ্যাল নলেজ আছে, তুমি ওই খারাপ কাজ ছেড়ে কোনো ভালো কাজ করো, তুমি জুডিশিয়াল এক্সাম দাও, তাহলে তুমিও ইজ্জতের রুটি খেতে পারবে। এবার ইয়াও এর ফালতু বকবক শোনার পর ছেলেটি সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ছেলেটি ওয়াশরুম থেকে বেরোনোর পর ইয়াও ওয়াশরুমের ডিসইনফেকশন করতে থাকে। ইয়াওয়ের এই ব্যবহারে সে একটু বিচলিত হয়, তবুও বলে, শুধু ডিসইনফেকশন নয়, ক্লিনজিং এজেন্ট নাও আর প্রত্যেকটা কোণাকে ঘষে ঘষে পরিষ্কার করো। এই বলেই ছেলেটি যখন রুমে যায় তখন তার ফ্রেন্ড উজুনের ফোন আসে এবং তখনই আমরা জানতে পারি উজুন আর আমাদের হিরো কিয়ান অনেকদিন আগে দুজনে মিলে একটি লিগ্যাল ফার্ম বানিয়েছিল, আর সেটাই হলো জুন হং ল ফার্ম, যেখানে ইয়াও জব পেয়েছে। আর সে তার বস কিয়াং হনের নামে যেসব বড় বড় কথা বলছিল সে আসলে এই কিয়ানই ছিল। এরপর আমরা জানতে পারি কিয়ানের একটি সমস্যা আছে, আর সেটা হলো তার রাত্রে ঘুম আসে না, এবং সেই জন্যই তার বন্ধুরা তাকে এই সমস্ত জিনিস গিফট করেছে যাতে তার রাত্রিতে সাইলেন্ট স্লিপ হয়। আর যখনই ঘুমানোর জন্য আমাদের হিরো শুয়ে পড়ছিল তখনই সেই মুহূর্তে বাইরে ইয়াও সাফাই করতে করতে একটা সুন্দর গান গাইছিল, যেটা লরির মতো কাজ করলো, আর আমাদের হিরোর তাড়াতাড়ি ঘুম চলে এলো। সকালে উঠে কিয়ান অবাক হয়ে ভাবতে লাগে নতুন জায়গা আর এই সমস্ত পরিতৃপ্তিদায়ক জিনিসের জন্যই তার এতদিন পর এত ভালো ঘুম হয়েছে, কিন্তু সাথে সাথেই তার মুড খারাপ হয়ে যায়, কারণ ইয়াও রাতে পুরো ঘরকে পার্টিশন করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় সকাল সকাল ইয়াও তার নতুন অফিসে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে এই অফিসে দুজন মেজর পার্টনার আছে, আর তারাই সমস্ত ডিসিশন নেয়, একজন কিয়ান হং আর অন্যজন উজুন।
কিন্তু মিস্টার কিয়ান হং এর ফটো তোলা পছন্দ ছিল না, তাই জন্য করিডরে তার ছাড়া বাকি সকলের ফটো লাগানো ছিল। কিছুক্ষণ পর নিজের কলিগদের সঙ্গে ইয়াও এর পরিচয় হয়, আর তখন সে জানতে পারে মিস্টার কিয়ান হং, যার সে অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে, সে ছোট ছোট ব্যাপারে নিজের অ্যাসিস্ট্যান্টকে ফায়ার করে দেয়। এটা জেনে ইয়াও ভয় পেয়ে গেলে তখন কলিগরা বলে, জানি না কতদিন তুমি আমাদের সঙ্গে এখানে থাকতে পারবে। তারপরেই দেখা যায় কলিগরা ইয়াওকে মিস্টার কিয়ানের অফিসে নিয়ে যায়, যেখানে একটি কর্নারে ইয়াও এর সিট ছিল। এর কিছুক্ষণ পর যখন তার বসের এন্ট্রি হয়, তখন তাকে দেখে বেচারি ইয়াও এর ব্যান্ড বেজে যায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সে দেখে কিয়ান তার বস, যাকে সে এত করে কল বয়ের কাজ ছেড়ে দেওয়ার জন্য জ্ঞান দিয়েছিল। অপরদিকে কিয়ান তাকে 3 দিনের সময় দিয়েছিল, কারণ সে জানতো 3 দিন পর ইয়াও অলরেডি জেনে যাবে যে কিয়ান তার বস, আর তখন তাকে ঘর থেকে বের করে দেওয়ার সাহসও তার হবে না। এরপরেই আমরা দেখতে পাই ইয়াও গিয়ে তার বসকে সরি বলে। তখন কিয়ান ইয়াওকে জিজ্ঞেস করে ইয়াও এর কি দেখে মনে হলো যে সে কলবয়ের কাজ করে। উত্তরে ইয়াও বলে, আমি একটি রেস্টুরেন্টে আপনার পিছনের টেবিলে বসেছিলাম, তখন একটি মহিলা আপনাকে 1 ঘন্টার জন্য কত কত টাকা অফার করছিল। এটা শুনে কিয়ান বলে, উনি আমার মা ছিলেন। কিয়ানের মুখে এই কথা শুনে ইয়াও হতভম্ব হয়ে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় ইয়াও যখন ঘরে গিয়ে এই সমস্ত কাহিনী তার বেস্টি টিংকে শোনাচ্ছিল, তখনই কিয়ানের ঘর থেকে একটি আওয়াজ আসে, যেটা শুনে ইয়াও ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে সে কিয়ানের রুমে প্রবেশ করে। আর তখনই ইয়াও এর হাতে লেগে একটি উডেন স্টেম নিচে পড়ে ভেঙে যায়, যেটা দেখে ইয়াও আরও ভয় পেয়ে যায় এবং সেটা জোড়া লাগানোর চেষ্টা করে। কিন্তু তখনই কিয়াং সেখানে চলে আসে। সেই সময় টিভিতে একটি ড্রামা চলছিল, যেটার সিনটিও ঠিক এরকমই ছিল। টিভিতে দেখাচ্ছিল এক দাসীর হাতে লেগে একটি জিনিস নিচে পড়ে ভেঙে গিয়েছিল, কিন্তু রাজা অনেক বড় মনের ছিল, সে দাসীকে ক্ষমা করে দিয়েছিল আর উল্টে তাকে প্রোটেক্ট করেছিল। তো যাই হোক, এরপর ইয়াও বলে, দেখুন ইনি কত হ্যান্ডসাম আর ডমিনেটিং, আপনি তো এর থেকেও হ্যান্ডসাম, আপনার মন এর থেকেও বড়, তাই না? উত্তরে কোনো রকম কথায় পাত্তা না দিয়ে কিয়াং যখন নিজের ঘরে যায়, তখন সে দেখতে পায় সেই ভাঙা উডেন স্টিমটি, যেটা দেখে কিয়াং চিৎকার করে ওঠে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই ইয়াও তার সুটকেস সমেত ঘরের বাইরে দাঁড়িয়ে কিয়ানকে বলছে, স্যার আপনি এরকম করতে পারেন না, এই ঘর আমি লিগালভাবে রেন্ট নিয়েছি। উত্তরে কিয়ান বলে, যখন আমি তোমাকে ফায়ার করব তখন তুমি রেন্টের টাকা কোথা থেকে দেবে, বেরোও এখন এখান থেকে। আসলে সেই উড স্টেমটা কিয়ান বিদেশ থেকে আনিয়েছিল আর সেটা আসতে প্রায় 5 মাস সময় লেগেছিল। এরপর যখন ইয়াও রাস্তায় ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়েছিল, তখন আমাদের মাসলম্যান হিরো সেখানে আসে, যেটা দেখে ইয়াও এর মনে হয় সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে কিয়ান বলে, তুমি ট্যাক্সি পাচ্ছ না, ঠিক আছে আমি ট্যাক্সি করে দিচ্ছি। কিয়ান যখনই এই কথা বলে তখনই সঙ্গে সঙ্গেই সেখানে ট্যাক্সি চলে আসে আর নিজের শুকনো মুখ নিয়ে ইয়াও সেখান থেকে চলে যায়। তারপর সিন শিফট হলে দেখা যায় ইয়াও ভয় পাচ্ছিল, কারণ আশেপাশের বাড়ির ভাড়া অনেক বেশি ছিল। তখনই তার মনে পড়ে কিয়ানের অফিসে থাকা রুমের কথা, যে রুমে একটা ছোট কিচেন, জিম, বেডরুম সবই আছে। আসলে ওভারটাইম করে যারা, তাদের জন্য সেই রুমগুলো ছিল। ইয়াও আরও ভাবে নতুন নতুন চাকরি, এখন তার টাকা বাঁচানো উচিত, তাই এসব ভেবে সেই রাতেই সে অফিসে চলে যায়। এরপর সে কিয়ানের অফিস রুমের বাইরে দাঁড়িয়েছিল আর ভাবছিল এখন এখানে আসার সাহস কারই বা হবে। তারপরে সিন শিফট হলে দেখা যায় ইয়াও অফিসে নিজের থাকার জায়গা হিসাবে কিয়ানের স্টোর রুমকে বেছে নেয়, যেখানে কিয়ানের সমস্ত ফাইল ডিটেলস রাখা ছিল, কারণ ইয়াও জানতো ওখানে কেউ আসবে না, ও ভালোভাবেই থাকতে পারবে। এই ভেবেই ইয়াও কিয়ানের স্টোর রুমে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এরপর নেক্সট সিনে আমরা কিয়ানকে দেখি, যেখানে কিয়ানের সেই রাতে একদম ঘুম আসছিল না। অপরদিকে ইয়াও ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পায় একটা লোক ওকে মারার চেষ্টা করছে, যেটা দেখে ইয়াও এর ভয়ে ঘুম ভেঙে যায়। তখন ইয়াও ভাবতে থাকে সে আসলে স্বপ্ন দেখছিল। এটা ভেবেই ইয়াও যখন জল নিতে বাইরে আসে, তখন ইয়াও অফিসে কিয়ানকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে লুকিয়ে পড়ে। অন্যদিকে কিয়ানের মনে হচ্ছিল অফিসে কেউ তো আছে, তাই কিয়ান নিজের চারপাশে দেখতে থাকে, কিন্তু ইয়াও লুকিয়ে থাকার কারণে কিয়ান ইয়াওকে দেখতে পায় না। কিয়ানের বাড়ি থেকে অফিস অনেক কাছাকাছি ছিল, যেহেতু কিয়ানের ঘুম আসছিল না, এজন্য কিয়ান অফিসে কাজ করতে চলে আসে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পরের দিন দেখতে পাই কিয়ান একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে যায়, যাকে জুন রেকমেন্ড করেছিল। সাইকিয়াট্রিস্ট কিয়ানকে বলে, তুমি নিজের উপর কাজের অনেক বেশি চাপ নাও,
তুমি সারাদিনই কাজ করো, এত কাজের প্রেশার তোমার ঘুমের উপর ইম্প্যাক্ট ফেলছে। সাইকিয়াট্রিস্ট যখন এইসব কিয়ানকে বলছিল, তখন কিয়ানের সাইকিয়াট্রিস্টের কথা শুনতে একদমই ভালো লাগছিল না। আসলে কিয়ান সাইকিয়াট্রিস্টের কাছে আসতেই চাইছিল না, জুন ওকে জোর করে পাঠিয়েছিল। এরপরেই আমরা দেখি কিয়ানের সাইকিয়াট্রিস্টের সাথে ঝগড়া লেগে যায়। কিয়ান সাইকিয়াট্রিস্টকে বলে, আমি চাই না আমার প্রবলেমের কথা আর কেউ জানুক, যদি কেউ জানতে পারে তাহলে আমার ক্লায়েন্টরা আমার সাথে কন্ট্রাক্ট করবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াও অফিসে যখন কাজ করছিল তখন ইয়াও এর বারবার ঘুম পাচ্ছিল, কারণ ইয়াও রাতে ঠিক করে ঘুমাতে পারেনি। যেটা দেখে ইয়াও এর এক কলিগ ইয়াওকে বলে, তুমি আর কয়েকদিন বাদে পাগল হয়ে যাবে, কারণ মিস্টার কিয়ানের সাথে যারা কাজ করে তারা ঠিক করে ঘুমাতেও পারে না, তাদের উপর কাজের অনেক প্রেশার থাকে। এটা শুনে ইয়াও যখন ওয়াশরুমে গিয়ে ওর ডার্ক সার্কেল ঢাকার জন্য মেকআপ করে বার হচ্ছিল, তখনই কিয়ান মেকআপ হাতে ইয়াওকে দেখে ফেলে। এরপর সিন শিফট হলে আমরা দেখি মিটিং শেষ হলে কিয়ান ইয়াওকে বলে, তুমি যদি মেকআপ নিয়ে এত ব্যস্ত থাকবে তাহলে কাজ করতে এসেছো কেন? নিজেকে বাইরে থেকে সুন্দর দেখিয়ে কি করবে, যদি তোমার ভিতরের মনটাই না ভালো হয়? এসব শুনে ইয়াও এর কলিগরা নিজেদের মধ্যে বলা বলি করছিল, দেখা যাক ইয়াও কতদিন মিস্টার কিয়ানের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারে। পরদিন রাতে ইয়াও যখন ঘুমাচ্ছিল তখন ইয়াও কিছু একটার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ইয়াও এর ঘুম ভেঙে যায় এবং ইয়াও ঘুম থেকে উঠে ফোনে দেখে সকাল 5টা বাজে। তাই ইয়াও তাড়াতাড়ি রেডি হয়ে কফি বানাতে যেই কিচেনে যায়, তখনই ইয়াও দেখে কিয়ান কফি বানাচ্ছে। অন্যদিকে কিয়ান ইয়াওকে দেখে একটু অবাক হয়ে বলে, এত সকালে তুমি এখানে কি করছো? উত্তরে ইয়াও বলে, বস, আমি এখন থেকে অনেক হার্ড ওয়ার্ক করব, যাতে আমি এখানে পার্মানেন্ট হয়ে যাই। এরপর ইয়াও কিয়ানকে আরো বলে, তুমি কি রাতে ঘুমাওনি? তোমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। ইয়াও এর মুখে এই কথা শুনে কিয়ান তাড়াতাড়ি চোখে সানগ্লাস পরে নেয়। সানগ্লাস পরার পর কিয়ান ইয়াওকে জিজ্ঞেস করে, তুমি স্টোর রুমে কি করছিলে? কিয়ান যখনই এই কথা বলে তখনই ইয়াও কিয়ানের কথায় প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে, আমি ফাইল চেক করছিলাম আর অফিসে যেভাবে কাজ হয় সেই স্টেপগুলোই শিখে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই অফিসে জুনের এন্ট্রি হয়। জুন কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিল, তাই সে এতদিন অফিসে আসেনি। জুন খুব সুইট একটা ছেলে, কিয়ানের একদম বিপরীত। জুন অফিসে এসে সবার সাথে খুব মিষ্টিভাবে কথা বলছিল, যেটা দেখে ইয়াও ভাবছিল জুন আর কিয়ানের মধ্যে কত তফাৎ, অথচ ওরা দুজনেই খুব ভালো বন্ধু। এরপর জুন কিয়ানের সাথে দেখা করে বলে, আমি তোমাকে বলেছিলাম সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে, দেখো তোমার চোখের নিচেও ডার্ক সার্কেল পড়েছে, তুমি ঠিক করে নিজে ট্রিটমেন্ট না করালে কখনোই সুস্থ হতে পারবে না। উত্তরে কিয়ান বলে, আমার অ্যাসিস্ট্যান্টকে তুমি হায়ার করেছো তাই না? ওর রেকর্ডস খুব একটা ভালো না, ও ঠিক করে কাজও করতে পারে না। আমি জানি তুমি ওকে কেন হায়ার করেছো, কারণ ওর সারনেম চাং, আর তোমার হাই স্কুলের ক্রাশের সারনেমও চাং ছিল। ওই মেয়েটা কি তোমার ক্রাশের বোন হয়? কিয়ানের মুখে এই কথা শুনে জুন কিয়ানকে বলে, তুমি এসব কি বলছো? এসব কিছুই নয়। নেক্সট সিনে আমরা দেখি অনেক রাত হয়ে যাওয়ার কারণে ইয়াও এর প্রচন্ড ঘুম পাচ্ছিল, কিন্তু কিয়ান অফিসে থাকার কারণে ইয়াও ঘুমাতেও পারছিল না। তাই ইয়াও উপায় না পেয়ে অফিসে বসে কিয়ানের অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য ওয়েট করতে থাকে। কিন্তু কিয়ান একের পর এক কাজ করতেই থাকে, যেটা দেখে ইয়াও মনে মনে ভাবতে থাকে, কিয়ান এত রাত পর্যন্ত জেগে কাজ করে আবার সকালে সবার আগে অফিসে চলে আসে। উনি নিজের কাজের প্রতি খুবই ডেডিকেটেড, কিন্তু উনি এটা বোঝেন না নাকি যে ঘুম আমাদের শরীরের কত প্রয়োজন? যদি উনি না ঘুমান তাহলে উনি অনেক অসুস্থ হয়ে পড়বেন এবং উনি মারাও যেতে পারেন। অন্যদিকে কিয়ান ইয়াওকে নোটিস করে এবং কিয়ানের সন্দেহ হয়, তাই কিয়ান ইচ্ছে করে নিজের কাজ শেষ করে ওখান থেকে বাড়ি চলে যায়। কিয়ান চলে যাওয়ার পরেই ইয়াও স্টোর রুমে এসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখি কিয়ান আবার অফিসে চলে আসে, কারণ কিয়ানের ইয়াও এর উপর সন্দেহ হচ্ছিল। এরপর কিয়ান ইয়াওকে খুঁজতে খুঁজতে ও স্টোর রুমে চলে যায় এবং ওখানে কিয়ান দেখে ইয়াও ঘুমিয়ে রয়েছে। তখন কিয়াং অনেকক্ষণ ধরে ইয়াওকে ডাকে, কিন্তু ইয়াও এর ঘুম ভাঙছিলই না। তারপর ইয়াও এর ঘুম ভাঙলে ইয়াও নিজের সামনে কিয়ানকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে ভয়ে ইয়াও কিয়ানকে বলে, সরি, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে বরখাস্ত করবেন না, আপনি আমাকে প্লিজ 2 দিন সময় দিন, আমি আমার থাকার ব্যবস্থা অন্য কোথাও করে নেব, এখন হোটেলে থাকার মতো টাকা আমার কাছে নেই। ইয়াও কিয়ানকে আরো বলে, বস, তুমি রাতে কেন ঘুমাও না? তুমি কত কাজ করো, আমি তোমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। উত্তরে কিয়ান বলে, ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করে ঘুমাতে পারছো? তখন ইয়াও বলে, আমি তো বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই আমার ঘুম চলে আসে। ইয়াও এর মুখে এই কথা শুনে কিয়ান ইয়াও এর উপর ইমপ্রেস হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে কি করে এত সহজেও ঘুমিয়ে পড়ে। অপরদিকে ইয়াও মনে মনে ভাবে,
বস এত হার্ড ওয়ার্ক করে, তাই জন্যই হয়তো উনি নিজের কাজে এতটা সাকসেসফুল। ইয়াও কিয়ানের কাজের ডেডিকেশন দেখে ওর উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, মানে দুজনেই দুজনের উপর ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরের দিন সকালে ইয়াও কিয়ানের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিজের কাজ করছিল। কিছুক্ষণ পর অফিসে কিয়ান আসে। কিয়ানকে দেখে ইয়াও ওর জন্য কফি বানিয়ে আনে। তখন কিয়ান বলে, আমার কফি আমি বানাতে পারি, তোমাকে আমার জন্য কফি বানাতে হবে না, তুমি নিজের কাজে মন দাও। আমি আমার নিজের পার্সোনাল কাজ আমার সেক্রেটারির উপর চাপিয়ে দিতে চাই না। কিয়ানের এই কথাগুলো শুনে ইয়াওয়ের অনেক ভালো লাগে, কারণ ইয়াওয়ের আগের বস অনেক বাজে ছিল, ইয়াওকে দিয়ে অনেক কাজ করাতো। এরপর কিয়ান ইয়াওকে কাজের জন্য বাইরে পাঠায়। তারপর ইয়াও কাজ শেষ করে অফিসে এসে দেখে অফিসের সব এমপ্লয়িরা কাজ শেষ করে বাড়ি চলে গেছে, আর সেই সময়ই অফিসের মধ্যে শর্ট সার্কিট হয়ে কারেন্ট চলে যায়, যেটা দেখে ইয়াও অনেক আপসেট হয়ে যায়। বাট লাকিলি সেই সময় অফিসে কিয়ান ছিল। এরপর ইয়াও কিয়ানকে ওর হেল্প করতে বলে, কিন্তু কিয়ান হেল্প করতে চাইছিল না। এটা দেখে ইয়াও বলে, তাহলে তুমি আমাকে প্লিজ তোমার গাড়িতে একটু লিফট দেবে, আমি তাহলে কোনো হোটেলে গিয়ে আজকে রাতে থেকে যাব। কিয়ান ইয়াওয়ের মুখে এই কথা শুনে কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। তারপরে সিন শিফট হলে আমরা দেখি কিছুক্ষণ পর কিয়ান আবার অফিসে এসে ইয়াওকে বলে, তুমি আজ হোটেলে গিয়ে কি করবে? উত্তরে ইয়াও বলে, আমি আজকে স্নান করিনি, তাই আমি হট ওয়াটারে বাথ নেব। এটা শুনে কিয়ান বলে, ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো, ওখানে তুমি আমার ওয়াশরুমটা ইউজ করো। এরপর বাড়ি ফিরে ইয়াও দেখে ও থাকাকালীন বাড়িটা যেরকম ছিল সেরকমই রয়েছে। তারপর ইয়াও দেখে কিয়ান নিজের রুমে চলে গেছে। তখন ইয়াও একটা কাগজে লেখে, বস অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপরে ইয়াও ফ্রিজ খুলে দেখে ও ভাবে কিয়ান হয়তো কখনোই বাড়িতে রান্না করেনি, তাই ইয়াও কিয়ানকে ধন্যবাদ জানানোর জন্য রান্না করতে শুরু করে। ইয়াও যখন রান্না করছিল তখন ইয়াও রান্না করতে করতে গুনগুন করে আগের মতো গানও গাইছিল, যেটার ফলে কিয়ান শান্তিতে ঘুমিয়ে পড়েছিল। এরপর সিন শিফট হলে আমরা দেখি কিয়ান ঘুম থেকে উঠে অবাক হয়ে ভাবতে থাকে আজ ওর অনেকদিন পর কত ভালো ঘুম হলো। এটা ভেবেই কিয়ান যখন রুম থেকে বের হয় তখন কিয়ান দেখতে পায় সোফার মধ্যে ইয়াও ঘুমিয়ে আছে। এটা দেখে কিয়ান ইয়াওকে ডাক দিলে ইয়াও কিয়ানের আওয়াজ শুনে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং কিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি চলেই যেতাম, কিন্তু ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম। উত্তরে কিয়ান বলে, তুমি এখনই অফিসে যাও। তারপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই অফিসে কলিগদের সাথে ইয়াওয়ের খুব ভালো রিলেশন তৈরি হয়ে যায়, মানে সবাই ইয়াওয়ের সাথে ভালো ব্যবহার করত। এজন্য ইয়াও এই অফিসে কাজ করে অনেক খুশি ছিল। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি, যেখানে কিয়ান বাড়ি এসে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ওর একটুও ঘুম আসছিল না। তখন কিয়ান ভাবছিল ইয়াও বাড়িতে এসে যে উল্টোপাল্টা গান গুনগুন করে তার জন্য হয়তো তার ঘুম আসে। এটা ভেবেই কিয়ান নিজের বাড়িতে একজন হাউসকিপার রাখে। তারপর কিয়ান হাউসকিপারকে বারবার অর্ডার করে আর বলে এটা কর ওটা কর, কিন্তু তবুও কিয়ানের ঘুম আসে না, যেটা দেখে কিয়ান আরো অনেক কাজ করার অর্ডার দেয় হাউসকিপারকে। তখন কিয়ানের এই সমস্ত অদ্ভুত অর্ডার শুনে হাউসকিপার বিরক্ত হয়ে যায় আর বলে, আমি আর এখানে কাজ করতে পারবো না, তুমি নিজেই নিজের কাজ করো। হাউসকিপার রেগে আরো বলে, তোমার হাউসকিপার না, সাইকিয়াট্রিস্টের দরকার। এই বলে হাউসকিপার সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাউসকিপারের এইসব কথা শুনে কিয়ান অনেক আপসেট হয়ে যায়, তাই কিয়ান ঘুমানোর জন্য স্লিপিং পিল খায়, কিন্তু তাও কিয়ান ঘুমাতে পারে না। তখন কিয়ান রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে অফিসে আসে। অফিসে এসে কিয়ান দেখতে পায় ইয়াও তখনও কাজ করছে, তাই কিয়ান ইয়াওকে বলে, তুমি বৃষ্টিতে ভিজেছিলে, তোমার শরীর খারাপ হতে পারে, তাই আমি তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি। কিয়ানের মুখে এই কথা শুনে ইয়াও ভাবে ওর বস এত ভালো হলো কবে। ইয়াও আরো ভাবে বস হয়তো বাইরে থেকে দেখায় উনি একটু বেশি স্ট্রিক্ট, কিন্তু আসলে উনি একজন ভালো মনের মানুষ। এরপর সিন শিফট হলে আমরা দেখি ইয়াও কিয়ানের জন্য ইনস্ট্যান্ট নুডলস বানাচ্ছিল আর গুনগুন করে গানও গাইছিল। ইয়াওয়ের এই গুনগুন করার কারণে কিয়ান মন দিয়ে কাজ করতে পারছিল না এবং কিছুক্ষণ পরে কিয়ান সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সব এমপ্লয়িরা যখন অফিসে চলে আসে তখন সবাই কিয়ানকে ঘুমোতে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ কিয়ান কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছিল। আসলে এমপ্লয়িরা কখনোই কিয়ানকে এরকম অফিসে ঘুমিয়ে থাকতে দেখেনি। এরপর ওরা কিয়ানের ছবি তুলে ছবিটি জুনকে পাঠিয়ে দেয় এবং বলে, আমাদের বস এত হার্ডওয়ার্কিং যে তিনি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে।
নেক্সট দিনে জুন অফিসে এসে সবাইকে বলে, আমি একটি পার্টি অ্যারেঞ্জ করেছি নতুন কিছু এমপ্লয়ীদের ওয়েলকাম করার জন্য। যেহেতু এই পার্টিটা নতুন এমপ্লয়ীদের জন্য রাখা হচ্ছে, সেই কারণে ওরা চাইলে ওদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদেরও আনতে পারে। এরপর জুন এসে ইয়াওকে বলে, তুমি যেহেতু আমাদের অফিসে নিউ এমপ্লয়ি, তাই তুমি চাইলে নিজের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারো। আর যদি তোমার কোনো বোন থাকে তাহলে তাকেও তুমি ইনভাইট করতে পারো। ইয়াওকে এটা বলেই জুন কিয়ানের কাছে যায় আর বলে, আমি শুনলাম তুমি নাকি আজকে অফিসে ঘুমিয়েছিলে, তুমি কি করে ঘুমালে? কিয়ান এইবার বুঝতে পারে ওর ঘুম আসার আসল কারণ, মানে ইয়াও যখন ওর কাছাকাছি থেকে গুনগুন করে গান করে তখনই কিয়ান ঘুমিয়ে পড়ে। এরপর সিন শিফট হলে আমরা দেখি কিয়ান আর ইয়াও মুখোমুখি, যেখানে কিয়ান ইয়াওকে বলে, তোমার জন্য আমার কাছে একটা ভালো অফার আছে। এখন থেকে আমি তোমাকে ভালো ভালো প্রজেক্টে কাজ করতে দেব, কিন্তু এর বদলে তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। কিয়ান ইয়াওকে আরো বলে, আমি তোমাকে আমার বাড়িতে থাকারও পারমিশন দেব, কিন্তু আমার ঘরের কাজ তোমাকে করতে হবে, যেমন রান্না করা, ঘর পরিষ্কার, এইসব। এর জন্য আমি তোমাকে এক্সট্রা টাকা পে করব। তখন ইয়াও আর কোনো উপায় না পেয়ে কিয়ানের অফারে রাজি হয়ে যায়। এরপর কিয়ান ইয়াওকে বলে, আজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেও। এরপরেই দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই ইয়াও বাড়ি এসে দেখে ওর সুটকেসটা অলরেডি ওর রুমেই রাখা। তখন ইয়াও কিয়ানকে সুটকেসের ব্যাপারে জিজ্ঞেস করলে কিয়ান বলে, যাতে কেউ অফিসে দেখে না ফেলে এই জন্য আমি আগেই তোমার সুটকেসটা আনিয়ে রেখেছি। নেক্সট সিনে দেখা যায় ইয়াও সব ঘটনা ওর বেস্ট ফ্রেন্ড টিংকে বললে উত্তরে টিং বলে, তুমি একদম কিয়ানের সাথে থেকো না। কিয়ান কত ভালো লয়ার সেটা তো তুমি জানো, তুমি তো নিজেই বলেছিলে কিয়ানকে অনেকেই মেরে ফেলার থ্রেট দেয়। এখন তুমি যদি ওর সাথে থাকো তাহলে তো তোমারও লাইফ রিস্ক হয়ে যাবে। টিং এর মুখে এই কথা শুনে ইয়াও খুব বেশি ভয় পেয়ে যায়। এরপরে নেক্সট দিনে ইয়াওকে আমরা জুনের পার্টিতে দেখি। আসলে জুন এই পার্টিটা অ্যারেঞ্জ করেছে শুধুমাত্র ইয়াও এর বোনের সাথে দেখা করার জন্য। তারপর জুন ইয়াওকে জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলি মেম্বার কেউ আসেনি? উত্তরে ইয়াও বলে, আমি ভেবেছিলাম আমার বোনকে ইনভাইট করব, কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম। এটা শুনে জুন চালাকি করে কথায় কথায় ইয়াওয়ের কাছ থেকে ওর বোনের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেয়। তারপর জুন ইয়াওয়ের বোনের নাম্বারটা সেভ করার পর ইয়াওয়ের বোনের প্রোফাইল পিকচার দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং জুনের আগের অতীতের কথা মনে পড়ে যায়। এরপর জুন ইয়াওয়ের বোন চেনসিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর সাথে সাথেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে যায়, যেটা দেখে জুন খুব খুশি হয়ে যায় এবং সবাইকে পার্টি এনজয় করতে বলে সেখান থেকে চলে যায়, কারণ ওর আসল উদ্দেশ্য তো ফুলফিল হয়ে গিয়েছিল। অন্যদিকে কিয়ান শুয়ে শুয়ে ভাবছিল, অনেক রাত হয়ে গেল, ইয়াও এখনো বাড়িতে কেন আসছে না, আমি তো আজকে ঘুমাবো ভাবছিলাম। তারপর কিয়ান ইয়াওকে ফোন করে রেগে বলে, তুমি বাড়িতে এসে কি কাজ করে গেছো? তুমি একটা কাজও ঠিকঠাক করতে পারো না? কিয়ানের মুখে এই কথা শুনে ইয়াও কিয়ানের কল কেটে দেয়। তখন কিয়ানের কাছে কোনো অপশন না থাকায় আর ওর ঘুমও হবে না জেনে কিয়ান সোজা পার্টিতে চলে আসে। কিয়ান পার্টিতে এসেই দেখতে পায় একজন লয়ার ইয়াওকে লাইন মারছে, যা দেখে কিয়ানের জেলাস ফিল হয়। এরপরেই দেখা যায় সবাইকে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে, আর সেই গেমের নিয়ম ছিল সবাইকে ল রিলেটেড কোশ্চেন করা। যেহেতু আমাদের নায়িকার নিউ আর জুনিয়র একজন এমপ্লয়, তাই ওকে যতগুলো ল রিলেটেড কোশ্চেন করা হয় ও একটারও উত্তর দিতে পারে না। সেজন্য ইয়াওকেই বারবার ড্রিঙ্কস করতে হচ্ছিল এবং ইয়াওয়ের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল, মানে ইয়াওয়ের কোনো হুঁশই ছিল না। তখন কিয়ান ইয়াওয়ের এই অবস্থা দেখে সবাইকে বলে, আমি ইয়াওকে বাড়ি ড্রপ করে দিচ্ছি। এরপর কিয়ান যখন ইয়াওকে বাড়ি নিয়ে যাচ্ছিল